হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব ক্লাস 9-এর কোষে দেখি 15 নম্বর যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারটা নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। এই 15 নম্বর চ্যাপ্টারে তোমাদের রয়েছে ত্রিভুজ এবং চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত যে সমস্ত অঙ্ক, সেই সমস্ত অঙ্ক কিন্তু তোমাদের এই 15 নম্বর চ্যাপ্টারে রয়েছে। তো চলো আমরা প্রথমেই শুরু করে দেব কোষে দেখি 15.1-এর 3 নম্বর অঙ্ক থেকে। তো চলো আমরা প্রথমেই 3 নম্বর অঙ্কটা দেখে নিই কী বলে দিয়েছে 3 নম্বর অঙ্কে। তো দেখো 3 নম্বর অঙ্কটা কি বলে দিয়েছে, বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো প্রথমেই বলে দিয়েছে যে বিরাটি মহাজাতি সংঘের আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত কত, 4:3। তার মানে দেখো এখানে যেহেতু অনুপাত হিসেবে দেয়া রয়েছে সেই কারণে কিন্তু আমাদেরকে এই অনুপাতটাকেই আমাদের দৈর্ঘ্য এবং এই অনুপাতটাকেই আমাদের প্রস্থ ধরে নিতে হবে। তার মানে দেখো প্রথমে কি বলেছে, মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3। তার মানে দৈর্ঘ্য হচ্ছে 4 এবং প্রস্থ হচ্ছে 3। কিন্তু শুধু এভাবে করলে হবে না, অনুপাত যখন দেয়া থাকবে তখন কিন্তু যে সংখ্যাগুলো থাকবে তার সাথে আমাদেরকে একটা করে ধ্রুবক ধরে নিতে হবে। তো তারপরে দেখো কি বলেছে, মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। মাঠের ক্ষেত্রফল কত? তো দেখো এখানে আমি তোমাদেরকে প্রথমেই একটা জিনিস বলে দিচ্ছি। দেখো এটা কিন্তু একটা কি হচ্ছে, আয়তক্ষেত্র, তাই তো? কারণ আমরা জানি যে আয়তক্ষেত্রের দৈর্ঘ্যটা বড় হয় এবং প্রস্থটা কি হয়, ছোট হয়। আবার দেখো এটাকে দেখি কি মনে হচ্ছে যে এর চারটে বাহুই কিন্তু সমান। কাজেই যে জ্যামিতিক চিত্রের এই চারটে বাহুই সমান থাকে তাকে কি বলা হয়, বর্গক্ষেত্র বলা হয়। তার মানে বর্গক্ষেত্রের এই বাহুটার দৈর্ঘ্য যা হবে এই বাহুটার দৈর্ঘ্য তাই হবে, এটার দৈর্ঘ্য এবং এটার দৈর্ঘ্য, অর্থাৎ চারটে বাহুর দৈর্ঘ্যই কিন্তু সমান হবে। এইবার দেখো আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি হবে, দেখো যদি বলা হয় যে এই আয়তাকার জমি বলুক বা আয়তাকার ঘর বলুক বা আয়তাকার মাঠ বলুক, যাই বলুক না কেন, এর যদি এই ভেতরে যদি আমাদের কোনো কাজ করতে হয়, অর্থাৎ সবটা জুড়ে যদি আমাদের ভেতরের দিকের কথা বলে, তাহলে আমাদের বুঝতে হবে যে আমাদের বের করতে হবে কি, ক্ষেত্রফল বের করতে হবে। বুঝলে তো, যে ভেতরের যদি কোনো কথা বলে তাহলে আমাদের কি বের করতে হবে, আমাদেরকে কিন্তু ক্ষেত্রফল বের করতে হবে। আর যদি বলে যে এই আয়তাকার জমি বা বাগানের চারিদিকে আমাদের বেড়া দিতে হবে, কিংবা চারিদিকে যদি বেড়া দিতে হয়, কিংবা যদি পাঁচিল তুলতে হয়, কিংবা যদি হেঁটে যেতে হয়, যদি চারিদিকের অর্থাৎ বাইরের চারিদিকের কথা বলে তাহলে কিন্তু বুঝে নেবে যে আমাদের পরিসীমাটাকে বের করতে হবে। বোঝা গেল? ঠিক একইভাবেও কিন্তু বর্গক্ষেত্রের ক্ষেত্রেও তাই। ভেতরের যদি কিছু বের করতে বলা হয় বা ভেতরের যদি কিছু দেয়া থাকে তাহলে বুঝবে সেটা কিন্তু ক্ষেত্রফল দেয়া রয়েছে। আর যদি বাইরের কিছু দেয়া থাকে তাহলে বুঝবে কি, সেটা কিন্তু পরিসীমা দেয়া রয়েছে। ঠিক আছে, এতটুকু যদি ক্লিয়ার থাকে তাহলে কিন্তু অঙ্কগুলো করতে তোমাদের কিন্তু সুবিধা হবে। তো দেখো প্রথমেই আমরা ধরে নেব, দেখো যে আয়তাকার মাঠের দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 4:3, তাই তো? তাহলে দৈর্ঘ্যটা আমরা কত আছে, 4 আছে, তাই তো? তাহলে আমরা প্রথমেই ধরে নেব, দেখো ধরি আয়তাকার কি বলেছে, মাঠ, তাই তো নাকি? হ্যাঁ, মাঠের আয়তাকার মাঠের দৈর্ঘ্য কত দেওয়া ছিল বইয়ের মধ্যে, অনুপাতে 4 দেওয়া ছিল, তাই তো? তাহলে আমি বলেছি আগেই যে যখন অনুপাতে কিছু দেয়া থাকবে তখন কিন্তু তার সঙ্গে একটা ধ্রুবক যোগ করে নিতে হবে। তাহলে আমরা 4-এর সাথে একটা x যুক্ত করে নিলাম, ঠিক আছে? তাহলে কি বলছে, 4x মিটার, তাই তো? তাহলে মিটার, বোঝা গেল? এরপরে দেখো আমরা ধরে নেব যে ধরি আয়তাকার মাঠের কি প্রস্থ কত রয়েছে, দেখো 3 রয়েছে। তাহলে 3 এর সঙ্গে আমরা একটা কি ধরে নেব, x ধরে নেব, x মিটার। ঠিক আছে, বোঝা গেল? এতটুকু ক্লিয়ার। এরপরে দেখো কি বলেছে, মাঠটির চারিদিকে একবার হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়। দেখো এই হচ্ছে একটা আয়তাকার মাঠ। হ্যাঁ,
দেখো এই হচ্ছে একটা আয়তাকার মাঠ। তো এই মাঠটির আমরা চারিদিকে যদি ঘুরে আসি, দেখো চারিদিকে অর্থাৎ চারদিকে যদি আমরা এইভাবে হেঁটে আসি, তাহলে আমাদের কতটুকু পথ অতিক্রম হয় দেখো 336 মিটার। অর্থাৎ চারিদিকটা যদি হেঁটে আসি তাহলে আমাদের কত পথ অতিক্রম হয় 336 মিটার। তার মানে আমি আগেই কি বলেছি, যখন বাইরের দিকের কোনো কথা বলবে তাহলে বুঝবে কি সেটা কিন্তু অবশ্যই পরিসীমা হবে। তাহলে আমাদের কাছে দেয়া রয়েছে কিন্তু দেখো পরিসীমা দেয়া রয়েছে। তাহলে এইবার আমরা করব প্রশ্নানুসারে। ঠিক আছে, প্রশ্নানুসারে। তাহলে দেখো পরিসীমাটা কত দেওয়া রয়েছে 336। তাহলে আমরা সমান সমান দিয়ে লিখে দিলাম 336। দেখো এইবার আমরা সমান সমানের যেহেতু ডান দিকে আমরা পরিসীমা লিখেছি, আমাদেরকে এই সমান চিহ্নের বাঁ দিকেও কিন্তু আমাদেরকে পরিসীমাই লিখতে হবে। তো দেখো আমাদের এই আয়তাকার মাঠের দৈর্ঘ্য দেওয়া রয়েছে কত 4x মিটার এবং প্রস্থ দেওয়া রয়েছে কত 3x মিটার। তো দেখো দৈর্ঘ্য এবং প্রস্থ যদি দেয়া থাকে তাহলে কিন্তু আমরা পরিসীমাটা সহজেই বের করে নিতে পারবো। তো আমরা সবাই জানি যে আয়তক্ষেত্রের পরিসীমার কি সূত্র, 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে আমরা এখানে লিখে দিচ্ছি দেখো 2 গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ। ঠিক আছে, এইবার আমরা দৈর্ঘ্য এবং প্রস্থের মানটাকে আমরা এখানে বসিয়ে নেব। দেখো 2 গুণ দৈর্ঘ্য কত রয়েছে দেখো 4x, তাই তো? তাহলে দৈর্ঘ্যের জায়গায় 4x প্লাস দেখো প্রস্থের জায়গায় কত রয়েছে 3x, তাহলে 3x সমান সমান কত 336। দেখো 2 গুণ 4x এবং 3x কে যোগ করলে কত হচ্ছে 7x, তাহলে 7x সমান সমান কত 336। দেখো 2 এবং 7x কে গুণ করলে কত হচ্ছে 7 দুগুণে 14x, তাহলে 14x সমান সমান কত দেখো 336। এবার আমাদের কার মান দরকার, x এর মান দরকার, সেই কারণে x টাকে আমরা এই পারে রাখবো। দেখো এই যে 14, এই 14টা x এর সঙ্গে কি অবস্থা রয়েছে, গুণ অবস্থায় রয়েছে। সমান চিহ্নের উল্টো দিকে চলে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 336 নিচে চলে আসবে কত 14। ঠিক আছে, বা x সমান সমান দেখো 14 দিয়ে যদি 336কে কাটি তাহলে হচ্ছে দেখো 14 দুগুণে 28, 4 14 56, কত হচ্ছে 24। তাহলে x সমান সমান কত হচ্ছে আমাদের 24 হচ্ছে। তাহলে x এর মানটা আমরা পেয়ে গেছি। এইবার দেখো আমরা কিন্তু সহজেই দৈর্ঘ্য এবং প্রস্থটাকে কিন্তু আমরা বের করে নিতে পারবো। তো চলো আমরা এখন দৈর্ঘ্য এবং প্রস্থটাকে বের করে নিই। তাহলে দেখো দৈর্ঘ্য আমরা কত ধরেছিলাম 4x ধরেছিলাম। তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য কত ধরেছিলাম 4x, তাই তো? তাহলে 4x এর মান আমরা পেয়ে গেছি। দেখো x এর মান কত 24 পেয়েছি। তাহলে 4 এর সঙ্গে গুণ হবে 24। তাহলে কত হয় গুণ করলে 4 4 হচ্ছে 16, 6 হাতে 1, 4 দুগুণে 8 8 9, 96 মিটার। তাহলে দৈর্ঘ্যটা আমরা কত পেলাম 96 মিটার। এবার ঠিক একইভাবে আমরা প্রস্থটাকে বের করে নেব। দেখো প্রস্থ কত ধরেছিলাম 3x, তাই তো? তাহলে 3x, দেখো x এর মান আমরা পেয়েছি, x এর মান কত 24। তাহলে এর সঙ্গে আমরা 24কে গুণ করব। তাহলে দেখো 3 4 হচ্ছে 12, 2 হাতে 1, 3 দুগুণে হচ্ছে 6 এবং আরেক 7, 72 মিটার। তাহলে দেখো এই জমিটার দৈর্ঘ্য কত বেরোলো 96 মিটার এবং প্রস্থ কত বেরিয়েছে 72 মিটার। এরপরে কি বলেছে দেখো শেষে মাঠের ক্ষেত্রফল হিসাব করে লিখি। তাহলে দেখো দৈর্ঘ্য আর প্রস্থ যেহেতু আমাদের জানা আছে, তাহলে ক্ষেত্রফল বের করতে আমাদের কোনো সমস্যা হবে না। কারণ আমরা সবাই জানি যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে আমরা এখানে ক্ষেত্রফলটা বের করবো, যে সুতরাং ক্ষেত্রফল কি হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত দেখো, দৈর্ঘ্য 96 মিটার। তাহলে 96 গুণ প্রস্থ কত দেখো 72।
ঠিক আছে। এইবার এই 96 এবং 72কে যদি আমরা গুণ করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো 96 72কে যদি গুণ করি, 6 দুগুণে 12, 2 হাতে 1, 6 দুগুণে 18 আর 19, আর এদিকে হচ্ছে 6 7 42, 2 হাতের হলো 4, 7 9 63 আর 4 66, তাহলে 2 9 2 11 হাতের হলো 1, 7 9, দেখো 6912 হচ্ছে। তাহলে 6912 যেহেতু ক্ষেত্রফল সেই কারণে কিন্তু আমরা মিটার লিখবো না, লিখবো কি বর্গ মিটার, বর্গ মিটার। ঠিক আছে, তাহলে এই হলো তো কিন্তু তোমাদের 3 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্কটা কি বলেছে, প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসেবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। প্রতি মিটারে 8.50 টাকা হিসাবে সমরদের জমিটির চারধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত খরচ হবে হিসাব করি। তো কি বলেছে দেখো, প্রতি বর্গমিটারে 3.50 টাকা হিসেবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। তাহলে ধরো এখানে একটা বর্গাকার জমি আছে, তো এই বর্গাকার জমি আছে, তো এই বর্গাকার জমিটাতে কি বলেছে, প্রতি বর্গমিটারে খরচ হয় 3.50 টাকা। ধরো এখানে বর্গাকার এতটুকু সাইজের, ধরো এরকম এরকম বর্গাকার, মানে প্রতি বর্গমিটার আর কি, এখান থেকে হিসাব করে। তো 1 বর্গমিটারে কত খরচ হচ্ছে, 1 বর্গমিটারে খরচ হচ্ছে কিন্তু 3.50 টাকা। তো 1 বর্গমিটারে 3.50 টাকা হিসেব করে খরচ করে দেখা গেল যে এই যে টোটাল জমিটা, এই টোটাল জমিটা চাষ করতে খরচ হয়েছে কত টাকা, 1400 টাকা। টোটাল খরচ হয়েছে কত টাকা, 1400 টাকা। তাহলে দেখো যেহেতু ভিতরের হিসেব বলে দিয়েছে সেই কারণে কিন্তু আমাদেরকে বের করতে হবে কি, ক্ষেত্রফল বের করতে হবে। আমরা একটা একটা লাইন করে সলভ করব। তো প্রথম লাইনটাই বলে দিয়েছিল যে প্রতি বর্গমিটারে দেখো 3.50 টাকা হিসেবে সমরদের একটি বর্গাকার জমি চাষ করতে খরচ হয় 1400 টাকা। তাহলে প্রতি মিটারে দেখো, প্রতি মিটার মানে 1 মিটারে, 1 মিটারে খরচ হচ্ছে 3.5 টাকা এবং টোটাল জমিতে খরচ হচ্ছে কত, 1400 টাকা। তাহলে এই ভেতরের যে আয়তনটা, অর্থাৎ ভেতরে কতটুকু জমি রয়েছে সেটা আমরা কি করে বের করব, এই 1400কে আমাদের এই 3.50 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলেই কিন্তু আমাদের বেরিয়ে যাবে। তাহলে আমরা প্রথমেই বের করে নেব জমিটার ভেতরে কতটুকু জায়গা, অর্থাৎ জমির ক্ষেত্রফল আমরা বের করে নেব। তো কি বলেছে দেখো, বর্গাকার জমি, তাই তো। তাহলে আমরা বর্গাকার জমির ক্ষেত্রফল বের করব। তাহলে দেখো বর্গাকার জমিটির ক্ষেত্রফল, দেখো ক্ষেত্রফল কি করে করব, এই 1400কে এই 3.50 দিয়ে ভাগ করব। তাহলে 1400 তাকে ভাগ করব 3.50 দিয়ে। তো দেখো দশমিকটাকে যদি আমরা তুলে দিই তাহলে কি হচ্ছে, দেখো উপরে দশমিকের জন্য একটা 1 আর দুটো ঘর, অর্থাৎ দুটো শূন্য। ঠিক আছে, দেখো আমি এইখানে আরেকবার করছি, দেখো 1400 গুণ 100, নিচে কি থাকলো দেখো 350। ঠিক আছে, তাহলে এই শূন্য কেটে দিলাম। এবার দেখো 5 দিয়ে যদি কাটি তাহলে 5 সাথে হচ্ছে 35, 5 দুগুণে হচ্ছে 10। এবার দেখো 7 দিয়ে যদি আমরা 1400কে কাটি তাহলে কত হচ্ছে, 7 দুগুণে 14 আর কটা, দুটা শূন্য, অর্থাৎ 200। তাহলে কত থাকছে দেখো, 200 গুণ 2 তাহলে কত হচ্ছে 400 বর্গ মিটার। তাহলে দেখো আমরা কিন্তু এই যে জমিটার, বর্গাকার জমিটার ভিতরের জায়গাটা আমরা পেয়ে গেলাম, ক্ষেত্রফল। তার মানে ভেতরে, এটার ভেতরে কতটুকু জায়গা রয়েছে, এটার ভেতরে কিন্তু 400 বর্গমিটার জায়গা রয়েছে। তো এরপরে দেখো কি বলেছে, প্রতি মিটারে 8.5 টাকা হিসেবে সমরদের জমিটির চার ধারে একই উচ্চতার তারের বেড়া দিতে কত টাকা খরচ হবে। দেখো এখানে কিন্তু একটা কথা আছে, চার ধারে বেড়া দিতে হবে। তার মানে চার ধারে মানে কি, আমি আগেই বলেছিলাম, দেখো চার ধারে যদি বেড়া দিতে যাই, অর্থাৎ বাইরের দিকের কথা বলা মানেই কিন্তু কি করতে হবে, তার পরিসীমা বের করতে হবে। কিন্তু দেখো পরিসীমাটা যে আমরা বের করব, পরিসীমার কি সূত্র, বর্গক্ষেত্রের 4 গুণ বাহুর দৈর্ঘ্য।
কিন্তু দেখো এখানে কিন্তু কোনো বাহুর মান দেয়া নেই, সেই কারণে কিন্তু আমরা পরিসীমাটা এখন বের করতে পারছি না। আমাদের আগে করতে হবে কি, দেখো আমরা আগে করব প্রশ্নানুসারে। দেখো আমরা করে নিলাম প্রশ্নানুসারে। এইবার আমরা এই যে 400টা কি বেরিয়েছে, দেখো 400টা বেরিয়েছে কিন্তু ক্ষেত্রফল। আমরা সমান সমান দিয়ে 400টাকে সমান চিহ্নের ডান দিকে লিখে দিলাম। এবার দেখো ডান দিকে যেহেতু আমরা ক্ষেত্রফল লিখেছি, আমাদের বাঁ দিকেও কিন্তু ক্ষেত্রফল লিখতে হবে। তাহলে আমরা সবাই জানি যে বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, বাহু গুণ বাহু। তাহলে আমরা লিখব কি, দেখো বাহু গুণ বাহু। ঠিক আছে, এবার দেখো বাহু এবং বাহু যদি গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে, বাহুর স্কয়ার হবে। দেখো বাহুর স্কয়ার হয়ে যাচ্ছে, এইদিকে থাকছে 400। বা এইবারে যদি আমরা এই বাহুর স্কয়ারটাকে তুলে দিই তাহলে সমান চিহ্নের উল্টো দিকে কি হয়ে যাবে, রুট হয়ে যাবে। তাহলে রুট কত হবে, 400 রুট হয়ে যাবে। বা বাহু কত হচ্ছে, দেখো 400 রুট কত হচ্ছে, 400 রুট হচ্ছে 20। ঠিক আছে, তাহলে দেখো আমরা কিন্তু এইবার এই যে বর্গাকার জমিটা রয়েছে তার কিন্তু আমরা বাহু বের করে নিলাম, অর্থাৎ একটা ধার কত বের করে নিলাম। দেখো বাহু কত বেরিয়েছে, 20 বেরিয়েছে, তাই তো। এইবার আমাদের করতে হবে কি, এইবার কিন্তু দেখো চারিদিকের যেহেতু কথা বলেছে সেই কারণে কিন্তু আমাদের পরিসীমাটা বের করতে হবে, অর্থাৎ এই বর্গাকার জমির চারিদিকে কতটুক জায়গা রয়েছে তা বের করার জন্য কিন্তু আমাদের পরিসীমা বের করতে হবে। তাহলে দেখো এখানে আমি করছি, দেখো তাহলে সুতরাং বর্গাকার জমির পরিসীমা, তাহলে বর্গক্ষেত্রের পরিসীমার কি সূত্র, 4 গুণ বাহুর দৈর্ঘ্য, তাই তো। তাহলে 4 গুণ বাহু, তাহলে দেখো 4 গুণ, এবং বাহু কত বেরিয়েছে, এই দেখো বাহু বেরিয়েছে কত, 20 বেরিয়েছে। তাহলে 20, তাহলে 4 20 হচ্ছে 80 মিটার। তাহলে দেখো আমরা কিন্তু পরিসীমাটা বের করে নিলাম। পরিসীমাটা কত, অর্থাৎ পরিসীমা মানে কি, এই বর্গাকার জমির চারিদিকে কতটুক জায়গা রয়েছে, এই বর্গাকার জমির চারিদিকে রয়েছে কিন্তু ঠিক 80 মিটার জায়গা। এইবার কি বলেছে দেখো, এই চারিদিক অর্থাৎ এই টোটাল 80 মিটার চারিদিকে কতটুক জায়গা রয়েছে, পরিসীমা যেহেতু বের করেছি, পরিসীমা মানেই কি চারিদিকের জায়গা। তো দেখো এই জমিটার চারিদিকে কতটুক জমি রয়েছে, এই 80 মিটার জমি কিন্তু রয়েছে। তো এইবার এই 80 মিটার জমিকে তারের বেড়া দিয়ে ঘিরতে হবে। তো দেখো কি হিসেবে বলে দিয়েছে যে প্রতি মিটারে 8.50 টাকা হিসেবে সমর্দের জমিটির চারধারে একই উচ্চতায় তারের বেড়া দিতে কত খরচ হবে। তো দেখো প্রতি মিটারে কি বলেছে, 8.50 টাকা খরচ হয়। তাহলে দেখো 1 মিটারে যদি 8.5 টাকা বা 8.50 টাকা খরচ হয়, টোটাল বাইরের দিকটা কত, 80 মিটার। তাহলে 80 মিটারে কত খরচ হবে সেটা আমরা বের করতে পারবো। তাহলে দেখো লিখে নিচ্ছি যে দেখো কি বলেছে, 1 মিটারে খরচ হয় কত, 8.50 টাকা। তাহলে 1 মিটারে খরচ হয় কত, 8.50 টাকা। তাহলে এই টোটাল 80 মিটারে কত খরচ হবে, দেখো 80 মিটারে খরচ হয়। তাহলে কি করতে হবে, এই 8.50 সাথে এই 80কে গুণ করতে হবে। তাহলে 8.50 গুণ 80, এবার গুণ করলেই কিন্তু আমাদের উত্তরটা বেরিয়ে যাবে। তো দেখো গুণটা করে নিচ্ছি, 8.50 এবং 80, তাই তো। তাহলে 8.50 এবং 80, 0 0 5 8 0 5 0 0 8 0 0 8 0 0 5 8 40 হাতে হলো 4, 8 8 64 আর 4 হচ্ছে কত, 66। 0 0 5 0 0 8 0 0 8 0 0 5 হাতে হলো 4, 68, তাই তো। 0 0 0 8, এবার দশমিক কয় ঘর পরে 1 2 1 2, অর্থাৎ কত, 680.00। তো
তো দশমিকের ডান পারে শূন্যর কোনো গুরুত্ব নেই, তাহলে শুধু হবে কি 680 টাকা। ঠিক আছে, তাহলে এই বাইরের চারিদিকে অর্থাৎ 80 মিটার, তার মধ্যে তারের বেড়া দিতে কত টাকা আমাদের খরচ হবে? 680 টাকা। ঠিক আছে, তাহলে এই হলো তোমাদের 4 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা দেখো, সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তো কি বলে দিয়েছে দেখো, সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল 500 বর্গমিটার, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। সুহাসদের জমির দৈর্ঘ্য ও প্রস্থ হিসাব করে লিখি। তো কি বলেছে দেখো, দৈর্ঘ্য এবং প্রস্থ এই দুটোকে আমাদেরকে বের করতে বলেছে। তো আমরা প্রথমেই ধরে নেব, দেখো ধরি দৈর্ঘ্য সমান সমান আমরা x ধরে নেব। ঠিক আছে, দৈর্ঘ্যটাকে আমরা x ধরে নিলাম এবং প্রস্থটাকে আমরা ধরে নেব y, এবং প্রস্থ y। তাহলে আমরা প্রথমে কি ধরে নিলাম, দৈর্ঘ্য এবং প্রস্থটাকে ধরে নিলাম x এবং y। এরপরে প্রথম লাইনে কি বলে দিয়েছে দেখো, যে সুহাসদের আয়তাকার জমির ক্ষেত্রফল কত বলে দিয়েছে? 500 বলে দিয়েছে। তাহলে আমরা প্রশ্নানুসারে করব। দেখো প্রশ্নানুসারে, দেখো সমান সমান 500 লিখলাম। দেখো 500টা কি ছিল? ক্ষেত্রফল। তাহলে সমান সমানের বাম দিকেও কিন্তু আমাদের ক্ষেত্রফল লিখতে হবে। তো ক্ষেত্রফল আমরা বের করতে পারবো, কারণ যেহেতু আমরা দৈর্ঘ্য এবং প্রস্থটা জানি। দেখো দৈর্ঘ্য x এবং প্রস্থ y, তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কি সূত্র? দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত? দেখো x এবং প্রস্থ হচ্ছে y। ঠিক আছে, বুঝতে পারলে? তাহলে দেখো এটাও ক্ষেত্রফল, এটাও কিন্তু ক্ষেত্রফল। এটাকে আমি 1 নম্বর সমীকরণ করছি। ঠিক আছে, এরপরে দেখো আমাদের আরেকটা প্রশ্নানুসারে করতে হবে। দেখো এবার আরেকটা প্রশ্নানুসারে কি লিখবো? দেখো দ্বিতীয় লাইনে কি বলে দিয়েছে, জমিটির দৈর্ঘ্য 3 মিটার কমালে এবং প্রস্থ 2 মিটার বাড়ালে জমিটি বর্গাকার হয়। অর্থাৎ দেখো এখন জমিটার দৈর্ঘ্য কত রয়েছে? এখন দৈর্ঘ্য রয়েছে কিন্তু x। এইবার যদি আমরা এই দৈর্ঘ্যটাকে কি করব, দেখো 3 মিটার যদি কমিয়ে দিই, অর্থাৎ এখন দৈর্ঘ্য রয়েছে হচ্ছে কত? x। এর থেকে আমরা কত মিটার কমাবো? 3 মিটার কমাবো। তার মানে x থেকে 3 মিটার কি হবে? বিয়োগ হবে। তাহলে দৈর্ঘ্যটা কত হচ্ছে? দেখো x - 3, এবং প্রস্থটা কি বলেছে? 2 মিটার বাড়াতে হবে। তাহলে প্রস্থ কত ছিল? y। 2 মিটার বাড়াবো মানে y এর সঙ্গে 2 মিটার কি হবে? যোগ হয়ে যাবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে দেখো এখন দৈর্ঘ্য হচ্ছে x - 3 এবং প্রস্থ হচ্ছে y + 2। যদি আমরা ঠিক এমন করি তাহলে জমিটা কি হয়ে যাচ্ছে? জমিটা হয়ে যাবে বর্গাকার হয়ে যাবে। তো আমরা সবাই জানি যে বর্গক্ষেত্রের প্রতিটি বাহুর দৈর্ঘ্যই কিন্তু কি সমান, অর্থাৎ এই বাহুটা এবং এই বাহুটা, এই দুটো বাহুর দৈর্ঘ্য কিন্তু সমান হবে। কারণ কি? কারণ যেহেতু জমিটা এখন কি হয়ে যাবে? বর্গাকার হয়ে যাবে। তাহলে এই বাহু এবং এই বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এই দুটোকে আমরা কি করে সমান করে কিন্তু লিখতে পারি। তাহলে দেখো এই প্রশ্নানুসারে কি লিখবো? x - 3 সমান সমান কত? y + 2। ঠিক আছে, এইবার দেখো x = আমরা x এর মানটাকে বের করে নেব। দেখো y + 2, দেখো -3 উল্টো দিকে গেলে কি হবে? +3, বা x সমান সমান দেখো y, দেখো +2 এবং +3 কি হচ্ছে? +5। ঠিক আছে, তাহলে দেখো x এর মান কি বেরিয়ে গেল? y প্লাস কি হচ্ছে? 5। তাহলে এইবার এই যে x এর মানটা, এই x এর মানটাকে আমরা এই 1 নম্বর সমীকরণে বসাবো। তাহলে দেখো x এর মান এক নং সমীকরণে বসাই। তাহলে 1 নম্বর সমীকরণটা কি ছিল? xy = কত ছিল?
500 ছিল, তাই তো? তাহলে এক্স ওয়াই ইকুয়াল টু কত? 500। এবার যেহেতু আমরা এক্স এর মান পেয়ে গেছি, এক্স এর মান কত দেখো? ওয়াই প্লাস 5। তাহলে এক্স এর জায়গায় আমরা কত বসাবো দেখো? ওয়াই প্লাস 5। বাইরে কত থাকছে দেখো? বাইরেও কিন্তু থাকছে ওয়াই। এই পারে কত থাকছে? 500, তাই তো? ঠিক আছে, বোঝা গেল? তো বাকি অংশটা দেখো এইখানে করছি। তাহলে দেখো এইবার এই ওয়াই এর সঙ্গে এই ওয়াই প্লাস 5 কি অবস্থায় আছে? গুণ অবস্থায় আছে। তো ওয়াই এর সঙ্গে আমরা একবার ওয়াই কে গুণ করব এবং ওয়াই এর সঙ্গে একবার 5 কে গুণ করব। তাহলে দেখো ওয়াই এর সঙ্গে ওয়াই কে গুণ করলে কি হচ্ছে? ওয়াই তার স্কয়ার, তারপরে কি হচ্ছে? প্লাস 5 এবং ওয়াই কে গুণ করলে কত হচ্ছে? 5y। এবং এই 500টাকে আমরা এই পারে নিয়ে আসবো। দেখো প্লাস 500 যদি এই পারে আসে তাহলে কি হবে? মাইনাস 500 হয়ে যাবে। তাহলে মাইনাস 500। দেখো এই পারে কি পড়ে থাকছে? কিছুই থাকছে না। তাহলে কি হবে? সেটা 0 হবে। দেখো এইবার আমরা উৎপাদকে বিশ্লেষণ করবো, আমরা মিডিল টার্ম করবো। আমরা দেখো এই 500কে ভেঙে আমরা কত আনবো? 5 আনবো, তাই তো? তাহলে ওয়াই স্কোয়ার প্লাস, দেখো এই 500কে ভেঙে যদি 5 আনতে যাই তাহলে কি করতে হবে? দেখো 25 থেকে 20কে বাদ দিতে হবে। বাইরে কি রয়েছে দেখো? ওয়াই মাইনাস 500, এপারে কত থাকলো? 0। দেখো এই যে 25 মাইনাস 20 কি করে লিখলাম? দেখো 20 এবং 25 যদি আমরা গুণ করি তাহলেই কিন্তু 500 আসে। তাহলে ওই উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কিন্তু এই 25 মাইনাস 20 লিখলাম। এবার দেখো ওয়াই স্কোয়ার প্লাস, দেখো 25-এর সঙ্গে ওয়াই গুণ করবো, কত হবে? 25y প্লাসে মাইনাসে কি হচ্ছে? মাইনাস 20 এবং ওয়াই গুণ করলে কত হচ্ছে? 20y। এদিকে মাইনাস 500, এটা হচ্ছে 0। এবার দেখো এই প্রথম দুটো থেকে কি কমন যাচ্ছে? দেখো ওয়াই স্কোয়ার এবং 25y থেকে ওয়াই কমন যাচ্ছে। তাহলে ওয়াই আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে কি পড়ে থাকবে? ওয়াই, আর এখানে থাকবে কত? 25 মাইনাস, দেখো এই 20y এবং 500 থেকে কি কমন যাবে? 20 কমন যাবে। তাহলে 20 কমন গেলে কি পড়ে থাকছে? এখানে ওয়াই, মাইনাসে মাইনাসে কি হচ্ছে? প্লাস, এখানে থাকছে 25, এখানে থাকছে 0। ঠিক আছে, এবার দেখো এক ওয়াই প্লাস 25 এবং ওয়াই প্লাস 25, তো একটা ওয়াই প্লাস 25কে কমন নিয়ে নেব। বাকি কি পড়ে থাকছে? দেখো ওয়াই মাইনাস 20। তাহলে ওয়াই মাইনাস 20, ওই পারে কি থাকছে? দেখো 0। ঠিক আছে, এইবার আমরা দেখো এই, আচ্ছা বাকি অংশটা আমি এই পারে করছি, তোমরা এই অংশটা একটু টুকে নাও। তো দেখো এবার আমরা কি করে লিখবো? দেখো একটা লিখবো আমরা, আচ্ছা দেখো ওয়াই প্লাস 25, দেখো ওয়াই প্লাস 25 ইকুয়াল টু কত লিখবো? 0। এবং আরেকটা কি রয়েছে? দেখো ওয়াই মাইনাস 20, তাহলে ওয়াই মাইনাস 20 ইকুয়াল টু কি লিখবো? হচ্ছে 0। ঠিক আছে, বোঝা গেল? এবার দেখো আমরা ওয়াই এর মানটাকে যদি বের করতে যাই, দেখো ওয়াই সমান সমান, দেখো প্লাস 25 ওই পারে নিয়ে গেলে কি হয়ে যাবে? মাইনাস 25। তাহলে মাইনাস 25, এবং এখান থেকে যদি আমরা ওয়াই এর মানটা বের করি তাহলে ওয়াই সমান সমান কি হয়ে যাচ্ছে? দেখো মাইনাস 20 উল্টো দিকে নিয়ে গেলে কি হবে? প্লাস 20। ঠিক আছে, তাহলে এইবার দেখো যে আমরা প্রথমেই দেখো এক্স এবং ওয়াইটা আমরা কি ধরেছিলাম? দৈর্ঘ্য ধরেছিলাম এক্স এবং প্রস্থ ধরেছিলাম আমরা ওয়াই। তো ওয়াই এর আমরা দুটো মান পেলাম। দেখো একটা হচ্ছে মাইনাস 25 আর একটা হচ্ছে কত? শুধু প্লাস 20। কিন্তু দেখো এবার দৈর্ঘ্য বা প্রস্থ কখনো কি মাইনাস বা ঋণাত্মক হতে পারে? কখনো কিন্তু ঋণাত্মক হতে পারে না। তো আমরা এই কথাটা এখানে লিখে নেব যে প্রস্থ, দেখো শুধু প্রস্থর কথা লিখছি কারণ যেহেতু ওয়াই এর মানটাই মাইনাস এবং প্লাস বেরিয়েছে সেই কারণে প্রস্থ লিখছি, যে প্রস্থ কখনো ঋণাত্মক হতে পারে না। ঋণাত্মক হতে পারে না। তাহলে ওয়াই এর মানটা কি হবে? দেখো 20 হবে। তাহলে সুতরাং ওয়াই সমান সমান কত বেরোবে? দেখো 20। তাহলে ওয়াই এর মানটা কিন্তু আমরা পেয়ে গেলাম। ওয়াই আমরা কি ধরেছিলাম? ওয়াই কিন্তু আমরা প্রস্থ ধরেছিলাম, তাহলে প্রস্থের মানটা আমরা পেয়ে গেলাম। এইবার যে ওয়াই এর যে মানটা, এই ওয়াই এর মানটা আমরা সেই 1 নম্বর সমীকরণে কিন্তু আবার বসাবো। তো এইবার দেখো যে ওয়াই এর মান, ওয়াই এর মান 1 নং
সমীকরণে বসাই। তো 1 নম্বর সমীকরণটা কি ছিল? এক্স ওয়াই ইকুয়াল টু কত ছিল? 500 ছিল, তাই তো? তাহলে দেখো এক্স গুণ ওয়াই এর মানটা কত দেখো 20, আর এই পারে কত 500। তাহলে যদি আমরা এক্স এর মানটাকে বের করতে যাই তাহলে 20টা কি হয়ে যাবে? এই 500-র নিচে ভাগ অবস্থায় চলে আসবে। দেখো 20 দিয়ে 500কে কাটলে হচ্ছে কত? 25, বা এক্স ইকুয়াল টু কত? 25। তাহলে এক্স এর মান কত বেরোলো? 25, এবং ওয়াই এর মান কত বেরিয়েছে? 20। তাহলে কিন্তু আমাদের কাছে যে উত্তরটা জানতে চেয়েছে সেটা কিন্তু আমাদের বেরিয়ে গেল। আমাদের কাছে দৈর্ঘ্য এবং প্রস্থ জানতে চেয়েছে, তাহলে এখানে লিখে দেবো দেখো, সুতরাং দৈর্ঘ্য, দেখো দৈর্ঘ্য কত ধরেছিলাম? এক্স ধরেছিলাম, তাহলে এক্স, দৈর্ঘ্যের মান এক্স, এক্স এর মান কত দেখো? 25, তাহলে দৈর্ঘ্য হলো 25 মিটার, এবং প্রস্থ কত ধরেছিলাম? ওয়াই, ওয়াই এর মান কত বেরিয়েছে দেখো? 20, তাহলে প্রস্থ কত? 20 মিটার। ঠিক আছে, তাহলে এই কিন্তু তোমাদের হয়ে গেল 5 নম্বর অঙ্ক শেষ।